ক্লাসে আমাদের থিওরিটিক্যাল হয়েছিল, সম্ভবত ইকবাল বাহার বুলবুল স্যার নিয়েছিলেন, তাই না? তখন আমরা শিখেছেন সিপিইউ কি কখন দিতে হয়, কীভাবে দিতে হয়, এই তাত্ত্বিক জ্ঞান আহরণ করেছেন। এখন আপনারা ব্যবহারিক কলামে দেখবেন। এই সিপিইউ এর উপর থেকে আপনাদের এমসিকিউ থাকবে, সিপিইউ এর উপর আপনাদের ভাইভা থাকবে, সিপিইউ এর উপর আপনাদের বোর্ড প্রশ্ন থাকবে, এবং সিপিইউ এর উপর আপনাদের একটা প্র্যাকটিক্যাল থাকবে। আপনার মিড টার্মে থাকবে, ফাইনালও থাকবে। মিড টার্মে 20 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে, আর ফাইনালে 40 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে। আপনাদের প্রথমে এই কোর্স ইন্ট্রোডাকশন সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছিলাম, মনে আছে কিনা? তখন কিন্তু মিড টার্ম পরীক্ষা কত মার্কের হবে, ফাইনাল পরীক্ষা কত মার্কের হবে, ব্যবহারিক কত হবে, তাত্ত্বিক কত হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার সঙ্গে আলোচনা করেছিলাম। যাই হোক, শুরু করার আগে আমি এতটুকু জানতে চাচ্ছি যে যেহেতু আপনারা তাত্ত্বিক ক্লাস করেছেন, আপনাকে বলতে পারবেন সিপিআর কখন দিতে হয়? ব্রিথ এবং পালস এবং রোগী অজ্ঞান থাকে, ব্রিথ এবং পালস থাকে না, রোগী অজ্ঞান থাকে সেই সময়। ভেরি গুড, সুন্দর কথা বলছেন কিনা আপনার? উৎপল ভেরি গুড, সুন্দর কথা বলছেন। সবাই তো একমত নাকি? আমাদের প্রশ্ন এইভাবে হবে, পরীক্ষা প্রশ্ন আসলে ভাবে আসবে যে সিপিআর কখন দেওয়া হয়। আমাদের উত্তর একটাই হবে যে নো পালস নো ব্রিথ। যদি পালস ব্রিথ না থাকে তখনই আমরা সিপিআর দিচ্ছি, বোঝা গেছে? এন্ড পালস ব্রিথ না থাকলে রোগী অজ্ঞানই থাকবে বা সকাল থাকার কোনো সুযোগ নাই, বোঝা গেছে? সিপিআর দেওয়ার শর্ত হলো নো পালস নো ব্রিথ। তো প্রথমেই যদি যখন কোনো রোগীকে যখন পাবো আমরা, তো পাওয়ার আগে কি করতে হবে? ওটাকে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে, দেখতে হবে। কারণ প্রত্যেকটা রোগের মধ্যে ফার্স্ট ফাইট হবে ব্লিডিং, রোগীটার ব্লিডিং হচ্ছে কিনা। যদি ব্লিডিং হয়, সে যে ক্ষেত্রে যে ধরনের রোগী হোক না কেন, আগে রক্তপথটা আমাদের বন্ধ করতে হবে। বন্ধ করে তারপর আমার কাজ করতে হবে আর কোনো সমস্যা আছে কিনা। তো ধরি যে রোগীটা এখানে অজ্ঞানে পড়ে আছে, আমি জানি না, আমি দেখলাম পড়ে আছে, তাহলে প্রথমে কি করবো? ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করবো। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে দেখলাম যে তার কোনো ক্ষত বা ব্লিডিং নাই, তাহলে আমি কি করবো? তার পাশে বসে আমি তাকে ট্যাপ করবো। হ্যালো ভাই, হ্যালো 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 ভাই, হ্যালো হ্যালো ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? কি হয়েছে ভাই? হ্যালো হ্যালো হ্যালো। ওইটা কোনো কথা বলছে না, রেসপন্স করছে না। তখন আপনি রোগীটা অজ্ঞান, সঙ্গে কি করবেন? ইএমএস কল করবেন, তাহলে ফোন দিবেন। হ্যালো ইএমএস, এখানে একজন রোগী অজ্ঞানে পড়ে আছে, রোগীটা কোনো সময় বুঝতে পারছি না, আপনার চাপে চলে আসুন। গেল। এখন আপনি কি করবেন? রোগীর এআরআই ওপেন করতে হবে। তো পেশেন্ট কয় ধরনের জন্য? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কি কি বলেন তো? মেডিকেল পেশেন্ট ক্লাসে আপনি একাই করতে আপনি করেন মেডিকেল পেশেন্ট এবং হলো ট্রমা পেশেন্ট। তো মেডিকেল পেশেন্ট কোনটা? স্বাভাবিক অসুস্থতার কারণে নর্মাল রোগ যেগুলো, যেমন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, হ্যাঁ, জ্বর কিংবা ডায়রিয়া, শুয়ে আছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, এইগুলো আপনার মেডিকেল পেশেন্ট। আর ট্রমা পেশেন্ট কোনটা? যত প্রকার আঘাত আছে, আঘাতজনিত কারণে যে পেশেন্টটা পাওয়া যায় সেটা হলো ট্রমা পেশেন্ট। এখন মনে করেন আপনি হাঁটতেছেন, মাথা ঘুরতেছে, আপনি কি পেশেন্ট? মেডিকেল পেশেন্ট। পড়ে গেছে, মাথা ফেটে গেছে, কি পেশেন্ট? ট্রমা পেশেন্ট। মেডিকেল পেশেন্ট ট্রমা পেশেন্টে ডাইভার্ট হতে পারে। আপনি ছাদের মধ্যে কাজ করতেছেন, ইলেকট্রিশিয়ান কাজ করতেছেন, হঠাৎ করে দেখা গেল আপনি মাথা ঘর শুরু হয়ে গেছে, ছাদের মধ্যে শুয়ে পড়লো, অজ্ঞান হয়ে গেলেন, এখন হঠাৎ করে গড়ে মাটিতে পড়ে গেলেন, মাথা ফেটে গেল, হাত পা ভেঙে গেল, কি হয়ে গেলেন? ট্রমা পেশেন্ট। বুঝা গেছে? এখন এই ট্রমা পেশেন্ট এবং মেডিকেল পেশেন্টের ক্ষেত্রে এবিসি আপনার এবিসি চেক করতে হয় দুই হবে। একটা হলো মেডিকেল পেশেন্ট হেড টিল্ট লিফট, এই হেড টিল্ট মানে মাথাটাকে নিচে করে চিনটাকে লিফট করতে হয়, হেডটা টিল্ট করে চিনটাকে লিফট করতে হয়। আর ট্রমা পেশেন্টের ক্ষেত্রে করতে হয় কি? রোগীর পিছনে যেতে হয়, রোগীর পিছনে গিয়ে এইভাবে রোগীদের এখানে হাঁটু দিয়ে বসে এইভাবে দেখা করেন, এই যে জ ধরতে হয়, জ, এটার নাম হলো জ থ্রাস্ট। জটাকে চোয়ালটাকে এইভাবে থ্রাস্ট করতে হয়, বুঝা গেছে? এইটা হলো আপনার দেখেন দুই কোনোই আপনার মাটিতে গ্রাউন্ড থাকবে, দুই কোণ গ্রাউন্ড থাকবে, এইভাবে ধরে আমি জটাকে থ্রাস্ট করবো। এই যেটা আপনি হেডটিল লিফট করেছিলেন ঠিক ওইরকম করেই হেডটিল খেলে এখানে ধরে চিনটাকে ধরে হেডটাকে টিল্ট করা। আর জট থ্রাস্ট হলো যদি ট্রমা পেশেন্ট হয় তাহলে দুইটাকে চোয়ালে হাত দিয়ে জটাকে ধরে উপর থ্রাস্ট করে। এই বুঝা গেছে? পজিশন একই। হ্যাঁ, পজিশন একই, এটা পজিশন একই না, এটা কিন্তু পিছনে আর এটা হচ্ছে সাইডে। মেডিকেল পেশেন্টের ক্ষেত্রে যে এটা সামনে, এই রোগীর ডান দিকে, রোগীর পজিশন একই। ঠিক আছে? এটা হলো মেডিকেল পেশেন্টের ক্ষেত্রে।
আর ওটা বললাম হলো Trauma patient। ক্লিয়ার? জি স্যার। এখন আপনি এয়ারে ওপেন করলেন, এয়ারে ওপেন করার পর প্রথম কাজ দেখুন মুখের তো কোনো লেগে আছে। অনেক সময় আসলে মানুষ খাবার খেতে খেতে গলা আটকে যায়। হ্যাঁ, খাবার তো মুখে থেকে যায়, গলা আটকে যায়, অজ্ঞান হয়ে যায়। সেক্ষেত্রে আপনি মুখে খাবার আছে কিনা? না, নাই, নাকে নাই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আপনি কি করতে হবে? এবিসি সেট করতে হবে। এবিসি এর পুরো অ্যাব্রিভিয়েশন হলো এয়ারওয়ে ব্রিদিং সাউন্ড, অথবা এটা মার্কেটে বলে সিএবি বলে, ক্যাপ বলে, সার্কুলেশন ব্রিদিং এয়ার। বুঝা গেছে? তাহলে আমি কি করব? তার কপালে হাত রেখে গালে, এই গলায়, এই যে আমাদের পালস কয়টা? 26টা পালস শেখানো হয়েছে। কয়টা পালস? 26টা প্রেসার পয়েন্ট বা পালস বলা হয় আর কি। 26টা প্রেসার পয়েন্ট। আমাদের শরীরে প্রেসার পয়েন্ট কয়টা? 26টা প্রেসার পয়েন্ট। বুঝা গেছে? একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে দেখবেন হাত, যখন আপনি ডাক্তারের কাছে যাবেন তখন আপনার হাত দেখবেন কি অবস্থা, কতদিন ধরে সমস্যা, বলে না? কিন্তু যদি রোগী অজ্ঞান হয়, তা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমাদের হাত আর দেখা হয় না, তখন দেখা হয় গালে, এই যে গলায় নিচে এই জায়গাটায় চেপে ধরেন টিকটিক করতেছে। এদিকে দুই দিকে আছে। যাদের টিকটিক করছেন, যারা পেয়েছেন তারা কিন্তু জীবিত আছে, না যারা পান নাই তারা কিন্তু কারা কারা পান নাই ভাই চিন্তা ভাবনা করতে দিয়ে সিপিআর দিই। তাহলে এই দুই সাইডে আপনাদের যে পালস, এই পালস নাম হলো ক্যারোটিড পালস। ক্যারোটিড পালস। এই যে এখানে এমসিকিউ আসবে, এমসিকিউ আসবে এবং ওই সম্পর্কে প্রশ্ন আসবে, ঠিক ছিল। যাই হোক, আপনি এদিকে হোক এদিকে হোক যেদিকে হোক আপনি চেপে ধরে আপনি আপনার গালটাকে রোগীর নাক এবং মুখের মাঝখানে নিয়ে এসে মুখের দিকে তাকিয়ে 10 সেকেন্ড কাউন্ট করবেন। 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010 করে আমি বললেন নো পালস নো ব্রিথ, সিপিআর স্টার্ট। হয়ে গেছে? আর যখন আপনার সিপিআর পরীক্ষাটা হবে চেক করে বললেন নো পালস নো ব্রিথ, সিপিআর স্টার্ট। আর সিপিআর এর পজিশনটা কি? রোগীর ডান দিকে আপনি ঠিক হাঁটু দিয়ে এইভাবে বসবেন, এদিকে করে সুবিধা হয়। বাম দিকে করা যায় কিন্তু রোগীর ডান দিকে গেলে সুবিধা হয়। আবার কি হাতে পজিশনটা হবে? দুই নিপিলের মাঝখানে হাতটাকে সেট করতে হয়, ঠিক বুকের মাঝখানে সেট করলেন। কারণ আমরা জানি যে আমাদের হার্ট হৃৎপিণ্ডটা বুকের মাঝখানে একটু বাম দিকে হালানো, মাঝখানে আছে কিন্তু একটু বাম দিকে হালানো আছে। এই কারণে হাতটাকে আমরা রোগীর বাম দিকে সেট করব। আর মিডল ফিঙ্গারটা ঠিক বাম নিপিলের উপর, তার বাম নিপিলের উপর এভাবে সেট থাকবে। আর এক হাত দিয়ে হাতটাকে লক করবেন। লক করে আপনি পজিশন খাড়া একদম স্ট্রেট 90 ডিগ্রি, ঠিক আছে? একদম স্ট্রেট 90 ডিগ্রি তোবা করার পর আপনি কি করবেন? এই দেখেন এই পজিশন। অনেকে করে কি যে এইভাবে করে, এইভাবে করলে হবে না, তাহলে কষ্ট হবে, আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবে। এদের কি করতে হবে? এইভাবে হাঁটুটা দাঁড়াতে হবে, আবার শরীরের ওজনটা রোগীর উপরে দিতে হবে এবং বুকটাকে এমনভাবে কম্প্রেস করতে হবে যেন 1.5 থেকে 2 ইঞ্চি নিচে দেবে যায়, অর্থাৎ 4 থেকে 5 সেন্টিমিটার যেন নিচে দেবে যায়। এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। এখন কাউন্টিং হিসেবে করতে হবে। কাউন্টিংটা স্যার বলছে কিনা জানি না। কাউন্টিংটা হলো 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10 এই পর্যন্ত মানে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে and কথাটা বলতে হয়। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10 ঠিক আছে? তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 1 প্রত্যেক 30 বার চাপ, 2টা করে ফু, 30 বার চাপ, এভাবে 5 বার করতে হয়। এটা 5 স্টেশন কত হয়? 150, ঠিক আছে? প্রত্যেক 30 বার চাপে 2টা করে ফু দিতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি, একটা সাইকেল করে দিচ্ছি, তারপর আপনারা এটা প্র্যাকটিস করবেন। খেয়াল করেন 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17 and 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 1 কিন্তু করবেন। কারণ পুজোর সময় এটা আর্টিফিশিয়াল বা রেস্কিউ ব্রিথ বলে, আছে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বা রেস্কিউ ব্রিথ বলা হয়। এটা কিছু করতে হবে, নাকটা চিপে ধরতে হবে, ধরে মুখে মুখ লাগিয়ে বা মাস্ক দিয়ে বা বেডের ডিভাইস দিয়ে তুলতে হবে। আবার দেখেন মুখটা ফুলতে হবে। অবশ্যই হচ্ছে 1 and 2 দুইবার, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 2
সেকেন্ড টাইম এই রাউন্ডে বুঝছো না? জি স্যার 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 3. Mati bole go. Aba 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 4. আবার 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 and 9 and 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 5. আবার হলো পাঁচবার। আমি আবার রিসেট করব 1001 1002 1003 1004 1005 1006 1007 1008 1009 1010 পাস উইথ ওকে রিকভারি পজিশন আপনি আপনার দিকে হেলাই দিবেন হেলান দিয়ে রেখে দিবেন এক সেকেন্ড তাহলে আপনার পরীক্ষা শেষ বুঝেছেন জি স্যার তাহলে যদি না পাওয়া স্যার তখন স্যার ওই সেটআপে আমাকে আবার দেব ভেরি গুড সুন্দর কথা যদি এখন এক্সামিনার বলতে পারে তাহলে আপনি দিলেন আপনি তো বললেন 5 দিন ওকে আমি দেখছি স্যার 5 দিন ওকে হয় নাই নসার করছে না তাহলে আপনি কি করবেন তখন বলবেন স্যার আবার আমাকে সিটে দিতে হবে না বলবে যে তাহলে কতক্ষণ দিবেন তখন বলবেন যতক্ষণ পর্যন্ত না অ্যাম্বুলেন্স আসে বুঝে গেছে তারপর যতক্ষণ পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্স করে উঠে আবার হাসপাতালে নিয়ে না যাওয়া হয় তখন পর্যন্ত তাকে সিট করতে বুঝে গেছে অনেক সময় এই প্রশ্নগুলো আপনাদের কাছে আসবে সিপিআর কতক্ষণ দিবে আর প্রত্যেকটা সিপিআর আপনার কিন্তু একটু কষ্ট হবে জি স্যার কষ্ট হবে হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত নাকি হাসপাতালে নেওয়ার পর আমি কি বললাম আগে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট আপনি যদি দেখেন যে দেখা গেল একজন ব্যক্তি বিহেডেড তার ঘাড়ের সঙ্গে মানে বুকের মানে বডির সঙ্গে তার মাথা নাই এটা আমার সিপিআর দরকার নাই একজন পচে গেছে হ্যাঁ লোক মারা গেছে পচে গন্ধ বেরোচ্ছে এটা আমার সিপিআর দেওয়ার প্রয়োজন নাই তারপর নাড়ি ভুঁড়ি বের হয়ে দৃশ্যমান গেছে। কিছু সিম্পটম আছে এগুলো ক্ষেত্রে আমার সিপিআর দিব না নাড়ি আর ভুঁড়ি বের সিপিআর হয়ে এর শর্ত হলো যদি কোনো ব্যক্তির পালস এবং ব্রিথ বন্ধ হয়ে যায় সে বন্ধ হয়ে যাওয়ার 4 থেকে 6 মিনিট এই সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টার মধ্যে যদি আপনি সিপিআর দিতে পারেন তাহলে আল্লাহ চাইলে তার হয়তো এটা রিকভার হতে পারে কিন্তু যদি যখন 8 মিনিট পার হয়ে যায় তখন অক্সিজেনের ব্লাড এর অভাবে তার মাথার যে ব্রেন সেলগুলো ডিকম্পোজ হতে থাকে হ্যাঁ নষ্ট হতে থাকে তখন আর সিপিআর দিতে তখন কাজ হয় না এটা বলতে গেলে আমি ডাক্তার না এটা আমরা ইন্টারন্যাশনাল ফার্স্ট এড কোর্স করেছি আমরা সেই কোর্সে যারা এক্সপার্ট যারা তারা আমাদেরকে হেল্প করেছে বুঝে গেছে আমার পিআর ট্রেনিং করা আছে ইন্টারন্যাশনাল ট্রেনিং করা আছে তাদের কাছে এটা শোনা যেহেতু আমি এমবিবিএস ডাক্তার নই আই এম জাস্ট এ ফার্স্ট এইডার বুঝে গেছে তাই আমি যতটুকু আমি জানি আমি আমার ইয়ে থেকেই বলছি যে 4 থেকে 5 মিনিট তাদের কথা 4 থেকে 5 মিনিট এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে যারা যদি সিপিআর দেন তাকে বাঁচানো সম্ভব অনেক ক্ষেত্রে ঠিক আছে আর যখন 8 মিনিট পার হয়ে যাবে তখন কি হবে ব্রেন সেল ডিকম্পোজ থাকবে তখন তাকে বাঁচানো সম্ভব হবে না এই জন্য অনেক সময় হার্ট অ্যাটাক রোগী কিংবা কোনো কারণে কেউ যদি অজ্ঞান হয়ে যায় এখন হাসপাতালে নিয়ে যান তখন হাসপাতালে নিয়ে যাওয়ার ডাক্তার বলতে হয় সে তো রাস্তায় মারা গেছে মারা গেছে এই জন্য এই জ্ঞান যদি আপনাদের থাকে তাহলে আপনাদের বাসা বাড়িতে আপনার নিজের পরিবার থেকে শুরু করে ভাই বোন ব্রাদার নিজের কলিগ হ্যাঁ ওষুধ আপনার কলিগ তাদেরকেও আপনি আপনাদের এই সেবাটা দিয়ে বাঁচাতে পারেন সব অ্যাম্বুলেন্সে কি সিপিআর দেওয়া যাবে? হ্যাঁ পাবেন দেওয়া যাবে আমি সিপিআর দিতে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা চালাতে হবে হয়তো অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় আপনার পারফেক্ট সিপিআরটা হবে না কিন্তু আপনার দিতে হবে বুঝলেন অর্গান হয়ে গেলে সেক্ষেত্রে তার সিপিআর লাগে ভাই 5 মিনিট যার নাই সে তো মরা মানুষের মৃত্যু মেডিকেল ভাষায় মৃত্যু হলো দুই ধরনের একটা হলো ক্লিনিক্যাল ডেথ একটা হলো বায়োলজিক্যাল ক্লিনিক্যাল ডেথ হলো এই যে 4 থেকে 6 মিনিট সে কিন্তু মারা গেছে 4 থেকে 6 মিনিট তার পালস এবং ব্রিথ নাই মানে কি সে তো ডেড
আপনি আমি ডেট বলবো, কিন্তু সেটা এটা ডাক্তার না বলবো তো বলা যাবে না, কারণ আমি তো ফার্স্ট স্ট্যান্ডার্ড, আমি তো ডাক্তার না। ডাক্তার কাছে নিয়ে যাও, ডাক্তার বলবে। ডাক্তার রিলেশন তো এই যে আপনার পালস বিট না থাকলে সে মার। এখন মরা ব্যক্তিকে আপনি রোস্ট বানান না, ভাজি বানান না, যাই বানান, ওখানে যায় আসবে, বুঝা গেছে? অ্যাসিড দেওয়ার কারণে পালস যদি ইয়ে ফিরে আসবে না, তো আলহামদুলিল্লাহ। তবে সিভিলদের কিছু জটিলতা আছে, যেমন মনে করেন সিভিল থেকে তার রিপ্লেস ভেঙে যেতে পারে, সে তো মারাই গেছে, রিপ্লেস ভাঙা কি, তাহলে তার যদি জ্ঞান ফিরে আসে, সে যদি জীবিত হয়ে যায়, তাহলে এটার ট্রিটমেন্ট করা যাবে, এটা ভালো হবে। কিন্তু একবারে যদি তার ইয়া ফিরে না আসে, তার কোনো কাজ হবে। এই জন্য আমার সিভিলের চেষ্টা করতে হবে। সিপিআর দিলে তো 2 ইঞ্চি বলছে যে 4 থেকে 5 ইঞ্চি দেড় থেকে 2 ইঞ্চি। থেকে 2 ইঞ্চি সেক্ষেত্রে কি স্যার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকার কথা? না ভাই ও তো বলে দাও। বললাম তো, আপনার ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, রিপ্লেস ভেঙে যেতে পারে, ঠিক আছে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, কিন্তু সে যদি বেঁচে যায়, তাহলে ওটা ভাই রিকভার করা স্যার, ভালো হবে। হ্যাঁ, কিন্তু সে যদি নাই আছে, এখন হাত ভাঙে গেল কি আর না গেলে এরকম কিছু স্যার আর একটা কথা ছিল, স্যার আর একটা কথা ছিল, ওই সিপিআর যখন আমাদের থিওরি ক্লাস হয়েছিল তখন তো আমরা ছবি যে দেখছিলাম, ওইখানে দেখছিলাম যে কাপড়টা খুলে তারপর সিপিআর দিচ্ছে, তো এই ক্ষেত্রে কাপড় এটা কি জরুরি কিনা? ভেরি গুড, খুব সুন্দর কথা বলছে। কাপড়টা হলো যদি সে পুরুষ হয়, হ্যাঁ, তাহলে তার ওই বিশেষ করে তার নিপিল মাঝখানে রিক্সটা ফাইটার করার জন্য কাপড়টা খুলতে হয়, বডি কোটটা খুলতে হবে, আপনি বুঝতে পারবেন না, তাহলে পারফেক্ট সিপিআরটা হবে না। একটা মানুষকে খুব দ্রুত আপনি একটা সেকেন্ড নষ্ট করা যাবে না, পারফেক্ট সিপিআর তাহলে দ্রুত বডি খুলে কাপড় খুলে আপনাকে হাতটা সেট আপ করে এবং সিপিআর দিতে হবে। এত হয়তো আমি এখন শিক্ষার ক্ষেত্রে 1 and 2 বলছি, তখন আপনি কাউন্ট করেন না করেন না, ওটা আপনি 1-2 বলেন না কি বলেন কোনো সমস্যা নেই, সিপিআর দিতে হবে। এখানে পরীক্ষার জন্য আপনাকে হয়তো কাউন্টার এভাবে করতে হবে, এটা একটা ইন্টারন্যাশনাল একটা কাউন্টিং। স্যার বাচ্চাদের ক্ষেত্রে কি সেম সিকোয়েন্স থাকবে নাকি আগে থেকে দিতে হবে? না আমি যে সিস্টেম দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে কি অ্যাডাল্টের ক্ষেত্রে তবে যদি ইনফ্যান্ট হয়, তাহলে ইনফ্যান্টের ক্ষেত্রে তো হাত হয়েছিল কোথাও হবে, তাহলে আপনি এক চাপ দিলে অবস্থা খারাপ হবে, এটা কিন্তু আঙুল দেবে বিদ্যাঙ্গ এই এটাকে প্যাড, হ্যাঁ বিদ্যাঙ্গের প্যাডকে জানা গেছে, অথবা এই হেভি বাচ্চাদের ক্ষেত্রে যদি নিউবর্ন বেবি হয়, চাইল্ডের ক্ষেত্রে আবার একটু স্যার এবিসি কি এয়ার ব্রিথ এবং এয়ারওয়ে, বিতে হলো ব্রিদিং, সিগন্যাল সার্কুলেশন। যদি এই বাচ্চাদের ক্ষেত্রে জানতে চান, সেটা এখনো যদি বলি আপনারা মনে রাখতে পারবেন না, আপনারা এটা প্র্যাকটিস করেন। আমি ইনফ্যান্ট এবং চাইল্ডের বিষয়টা আমি আরেকদিন নিয়ে আলোচনা করবো। ওকে স্যার, আপনারা প্র্যাকটিস করেন, সময় চলে যাবে, আমার কাজের কাছে